নমস্কার। দ্য ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের অতিথি জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশের একজন বর্ষিয়ান নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন দীর্ঘদিন এবং বাংলাদেশের আওয়ামী লীগের একজন অন্যতম সংগঠক হিসেবে দলেও তার একটা বিরাট পরিচিতি আছে। আমরা তার সঙ্গে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি শুধু নয়, বিশ্বের নানান প্রান্তে বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত অধ্যাদেশের মধ্য দিয়ে মোহাম্মদ ইউনূস সরকার জারি করেছিল, সেই সিদ্ধান্তকে বহাল রাখা হলো এবং জাতীয় সংসদে এই জন্য অধ্যাদেশটিকে একটি আইনে রূপান্তরিত করে পাকাপাকিভাবে আওয়ামী লীগের ওপরে তার কার্যক্রম মানে তাদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হলো। আমরা মিস্টার নানক আপনাকে স্বাগত জানাই এবং আপনার কাছে প্রথম প্রশ্ন যে এই যে সিদ্ধান্তটি, এই সিদ্ধান্তটিকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি আওয়ামী লীগের ওপরে, অর্থাৎ তার কার্যক্রম নিষিদ্ধ, এই পরিস্থিতিকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? ধন্যবাদ। দা ওয়াল আমাদের অমল সরকার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি দা ওয়ালকে। যে বিষয়টি জিজ্ঞাসা করেছেন সে বিষয়টি হলো এই দল বাংলাদেশ আওয়ামী লীগ, এই দলটি কোনো ভুইফোর রাজনৈতিক দল নয়। এই দলটি কোনো সামরিক ছাউনির হ্যাবারসেক থেকে বেরিয়ে আসা কোনো রাজনৈতিক দল নয়, বা এই দলটি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পরে একটি কোনো ঘোষণার মধ্য দিয়ে এই দলটি জন্ম নেয়নি। এই দলটি 1949 সালে দ্বিজাতের তত্ত্বের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র ব্যবস্থা, পাকিস্তান নামে তথাকথিত একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে চড়ে চুরমার করে দিয়ে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে স্বাধীনতার দিকে ধাবিত করা এবং বাঙালি জাতিকে স্বাধীন করা লক্ষ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের সকল স্বপ্ন এবং জীবনের যৌবন এখানে বিসর্জন দিয়েছিলেন। সেই দলটির নেতৃত্বে 52 ভাষা আন্দোলন হয়েছে, যখন পাকিস্তানিরা আমি বাংলা মাকে মা বলে ডাকার অধিকার কেড়ে নিয়েছিল, সে আন্দোলন হয়েছে। সেই দলটির নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুক্ত হওয়ার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জয়লাভ করেছে। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ৬ দফা বাঙালির মুক্তি সনদ, ৬ দফা ভিত্তিক আন্দোলন, গণবিস্ফোরণ হয়েছে। সেই দলটির নেতৃত্বে 69-এর ছাত্র গণ-অভ্যুত্থান হয়েছে। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেদিন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করেছিল, বাঙালি জাতি ইস্পাত কঠিন শপথের রাস্তায় নেমেছিল। স্লোগান ছিল, চলো চলো ক্যান্টনমেন্ট চলো, শেখ মুজিবকে আনতে চলো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। এবং সেই বাঙালি জাতি ক্যান্টনমেন্ট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় দাবি প্রতিষ্ঠিত করার জন্য ৭০-এ একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ৭০-এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বাঙালি জাতি সেদিন নিরঙ্কুশ সমর্থন জানিয়েছিলেন। আমি আপনাকে একটু থামাচ্ছি। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবদান, এটা তো নতুন করে বলার প্রয়োজন রাখে না। আওয়ামী লীগের অবদান মানুষ জানে। আমি একটু জানতে চাই যে এই যে আপনাদের দলকে, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণার মতন আপনি যে ব্যাকগ্রাউন্ড বলছেন, এটা তো বাঙালি এবং বাংলাদেশের মানুষ সকলেই জানেন, গোটা বিশ্বের মানুষ জানেন। কিন্তু আমি বলছি যে একটা সরকার যখন এই রকম একটা দলকে তার কার্যক্রম নিষিদ্ধ করে দিল, আমি এই বিষয়ে আপনাদের দলের প্রতিক্রিয়াটা প্রথমে জানতে চাই এবং আপনারা কিভাবে।
জি, হ্যাঁ বলুন, এবং আপনারা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন? হ্যাঁ, আমি একটু তো পিছনের কথা বলতেই হবে। আইয়ুব খান এই দলকে নিষিদ্ধ করেছিল, কিন্তু নিষিদ্ধ করে এই দলকে দমাতে পারেনি। এই দলকে এই দলকে 71 সনের 26শে মার্চ জেনারেল ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছিল, কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছিল, স্বাধীনতা অর্জন করেছিল আওয়ামী লীগের নেতৃত্বে। আমি এখন আপনার বিষয়টি নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগকে অধ্যাদেশের মধ্য দিয়ে নিষিদ্ধ করলো কে? কি অধিকার ছিল? কোন অধিকারে? এই ফ্যাসিস্ট খুনি অর্থ লুটেরা রক্ত পিপাসু ইউরোপ এই অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করে কি কি নিরাপত্তা চেয়েছিলেন তিনি? তিনি খুশি করেছিলেন, তিনি আশ্বস্ত করতে চেয়েছিলেন স্বাধীনতা বিরোধী অপশক্তিকে, যে আওয়ামী লীগকে কোর্টের বাইরে, খেলার মাঠের বাইরে রেখে দিয়ে তিনি একচ্ছত্র অধিপতি হবেন। কাজে আমি বারবার এই দলটির উপর, আপনি অমলদা দেখবেন, এই দলটি এই কারণে আমি বলছিলাম পিছনে কিছু ঘটনা প্রবাহ। এই দলটি যত জীবন দিয়েছে, যত রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, এই দলটি মানুষের মুক্তির জন্য যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পৃথিবীতে কোন রাজনৈতিক দল, আমি আবার রিপিট করছি অমলদা, পৃথিবীর কোন রাজনৈতিক দলকে এত আত্মবলিদান দিতে হয়নি, এত রক্ত দান দিতে হয়নি, এত নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের মুখোমুখি হতে হয়নি। কাজে এই দলটিকে কারা অধ্যাদেশ করলেন, এবং সেই ইউনুস, ফ্যাসিস্ট ইউনুসের পথ ধরে আজকে যারা ক্ষমতাসীন রয়েছেন, এবং ক্ষমতার তথাকথিত নির্বাচন 12ই ফেব্রুয়ারি, যে নির্বাচনটি একটি ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, সেই ভোট ডাকাতির নির্বাচনের পরে সরকারে এবং বিরোধী দল, সরকারে কারা বিরোধী দল আপনিও জানেন, দেশবাসীও জানে, বিশ্ববাসীও জানে। আজকে এই সাম্প্রদায়িক উগ্রবাদী মৌলবাদী শক্তি একটি মানুষকে এরকম আজকে সংসদে বসে হাততালি দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের আইন যখন পাস হয়। কি কারণে নিষিদ্ধ করলো? 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে নিরাপদ করার জন্য। কারণ তাদের আতঙ্ক কোথায়, তাদের ভয় কোথায়? এই আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, যারা বিরোধী দলে রয়েছে তারা হোয়াইট ওয়াশ হয়ে যেতে, আস্থা করে নিক্ষিপ্ত হতে। এখন একটু আমি থামাচ্ছি আপনাকে। আপনি বলছেন যে মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারলে বাকিরা আস্থা করে চলে যেত। আমি এই কথা আপনার বক্তব্য শুনলাম। আমার বক্তব্য হচ্ছে এখন সরকার তারা মানে কি কারণে নির্বাচিত সরকার, তারা একটা বড় দল, কারণ বাংলাদেশ মানে এ আর বি, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটো পার্টি। বি কেন এ কে এইভাবে মাইনাস করতে চাইলো বা করলো, এটা কি কারণ বলে আপনার মনে হয়? বি কেন এ কে মাইনাস করলো? আমি তো সেটা বলছিলাম যে আসলে এই দুই পক্ষ এক হয়ে, এবং এই দুই পক্ষ তো একসাথে ছিল, এবং আমি মনে করি এখনো আছে, এবং এখন ভবিষ্যতেও থাকবে। এই দুই পক্ষ হলো অর্থাৎ আপনি বিএনপি এবং জামায়াত ইসলামের কথা বলছেন আর কি? একদম।
কাজে এই দুইটি দল ঐক্যবদ্ধ, জোটগত ছিল, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে লড়াই করেছে এবং তারা 5ই আগস্ট 24-এর পর থেকে সারা দেশকে একটি নরকে পরিণত করেছিল। সেই দল, দুটি দলই এখন আওয়ামী লীগকে কোর্টের বাইরে রেখে তথাকথিত ভোট ডাকাতির নির্বাচন করে আজকের বাংলাদেশ আওয়ামী লীগের মতো প্রাচীনতম রাজনৈতিক দল, এই দলকে সেই নিষিদ্ধকরণ আইন পাস করেছে। এখন আওয়ামী লীগের কথা আমি বলব। আওয়ামী লীগের উপর এভাবে জুলুম, অত্যাচার, নিপীড়ন জন্মলগ্ন থেকেই হয়ে এসেছে। কখনো পাকিস্তানিরা, কখনো জেনারেল জিয়ারা, কখনো খনি মুস্তাকরা, কখনো জেনারেল এরশাদরা, কখনো বা বিএনপি জামাত জোটেরা এই দলকে নিশ্চিত করতে চেয়েছে। এই দলের নেতা শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। এখানে আপনাকে আমি একটু থামাচ্ছি। আপনি যে ঐতিহাসিক প্রেক্ষাপট বললেন যে মানে একাধিকবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, দুজন পাকিস্তানি আমলের দুজন জেনারেল করেছেন, বা পরবর্তীকালে অনেক রকম আপনাদের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু অতীতের সঙ্গে 2024-এর যে গুণগত ফারাক, যে আপনারা 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রায় 16 বছর বাংলাদেশে ক্ষমতাসীন ছিলেন এবং একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের সরকারের পতন হয়েছে এবং আপনাদের নেত্রী তথা প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হয়েছে, অনেক নেতা নেত্রীকেও দেশ ছাড়তে হয়েছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচনকে মানে কি বলা যায়, মানে একদলীয় শাসনে পরিণত করার জন্য আপনারা নির্বাচন করেছেন এবং ব্যাপকভাবে দুর্নীতির অভিযোগ আছে। এখন এই অভিযোগগুলো সত্য মিথ্যা এই বিতর্কে আমি যাচ্ছি না, এটা বাংলাদেশের নাগরিকেরা এর বিচার করবেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় এই বিচার করবে। ফলে আমার যেটা মনে হচ্ছে যে গুণগত ফারাক আছে। স্বভাবতই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা অতীতের তুলনায় মানে অনেক বেশি প্রতিকূল, তো আপনি যদি বলেন যে এই প্রতিকূলতা আপনারা কিভাবে মোকাবিলা করবেন। দেখেন, প্রথমত আপনাকে আমি একটি সংশোধনী দেব বা আমার বক্তব্য দেব, তো বলতেই পারেন একজন সাংবাদিক তার দৃষ্টিভঙ্গি থেকে, সেটি হলো এটি কোনো ছাত্র গণ অভ্যুত্থান ছিল না। বেশ। দুই হলো এই ফ্যাসিস্ট ইউনুসও আমেরিকা সফরে গিয়ে সেখানে প্রকাশ করেছে যে একটি মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করা হয়েছে। এমনকি ওই ডিভেস্টেড কনস্পিরেসি যারা পার্ট এন্ড পার্সেল ছিল তারাও কিন্তু আত্মস্বীকার করে তারা বলছেন যে আমরা এই করেছি, পুলিশ হত্যা করেছি, থানা জ্বালিয়েছি, হ্যান্ড করেছি, ত্যাগ করেছি, সর্বোপরি শেখ হাসিনাকে উৎখাত করা আমাদের ভুল হয়েছে। নিশ্চয়ই আপনিও জানবেন, আপনিও শুনেছেন। কাজেই that was a devastated conspiracy. That was a big conspiracy. সেই কনস্পিরেসিকে আমরা পরিস্থিতির কারণেই আমাদেরকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এবং ইউনুসের নেতৃত্বে জঙ্গি গোষ্ঠীর ক্ষমতা দখল করেছে। তো আজকের প্রেক্ষাপটে যে বিষয়টি আপনি জানতে চাচ্ছেন, আমি পরিষ্কার ভাবে বলি, আওয়ামী লীগ এমন একটি দল যে এই দলটিকে নিশ্চিহ্ন করা যাবে না। বরঞ্চ আমি আপনাকে সাক্ষী রেখে আজকে বলতে চাই, এই আইন প্রণয়নের আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আইন প্রণয়নের একটি একটি অল্প সংখ্যক মানুষ ছাড়া আর সমস্ত মানুষ আজকে ঐক্যবদ্ধ, যে কারণে এই আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে
নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে পরিষ্কার বলেছে, লক্ষ লক্ষ কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় বলেছে যে আমি জয় বাংলার লোক, আমি বাংলাদেশ আওয়ামী লীগের লোক। আমি এবারে আপনাকে একটু থামাচ্ছি, আমি একটু স্পেসিফিক জানতে চাই যে একটা সরকার আছে এবং আপনারা সরকারকে মানেন না, আপনারা বলেন যে এটা ভুয়া সরকার, এবং কিন্তু একটা জাতীয় সংসদ আছে, সেখানে একটা আইন পাশ হয়েছে, আইন ন্যায্য অন্যায্য আমি সে বিতর্কেও যাচ্ছি না, কিন্তু সংসদে পাশ হয়েছে, ফলে আইনের সুযোগ আছে, আইনের সুযোগ আছে। আমি খুব স্পেসিফিক জানতে চাই, আপনারা এই পরিস্থিতি মোকাবিলার জন্য কি আদালতের দরজায় যাবেন নাকি জনগণের আদালতে যাবেন? এটা যদি আপনি খুব স্পষ্ট করেন যে আপনারা কোথায় যাবেন। মানে সুন্দর একটি জায়গায় আপনি এসছেন। দেখেন, এই দেশের আদালত নিয়ন্ত্রিত আদালত, এই আদালতের কাছে যাবেন কিনে আমাদের দল সিদ্ধান্ত নেবে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো এই আদালতের কাছে, যে আদালত সাদা আর কালো চেনে না, যে আদালত কাছে ন্যায় বিচার পাওয়া যায় না, সেই ফরমাইশি রায় দেয়, সেই আদালতের কাছে আমাদের গিয়ে কি কোনো লাভ আছে? আমি মনে করি এটা কোনো লাভ আছে। তাহলে আপনারা আমরা জনগণের, আমি বলছি আমরা জনগণের দল, গণমানুষের দল, আমরা সব সময় সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেছি গণমানুষকে নিয়ে। আমাদের নেত্রী শেখ হাসিনা গণমানুষকে নিয়ে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন এবং সকল অসম্ভবকে সম্ভব করেছেন। আমরা কিন্তু ৭১-এর পরে আমরা কিন্তু অস্ত্রের রাজনীতি করি নাই। আরেকবার আপনাকে থামাচ্ছি, এমন একটা সময় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করে বাংলাদেশ সংসদে আইন পাশ হলো, যখন বাংলাদেশের মাননীয় বিদেশ মন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর মানে বিদেশ বিষয়ক উপদেষ্টা তিনি দিল্লি সফর করছিলেন, হুমায়ুন কবির তিনি দিল্লি সফর করছিলেন, এবং এই যে বৈঠক হয়েছে খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের, যেটা সরকারিভাবে বলা হয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড মানে দিয়েছে ট্রাইব্যুনাল, তারা প্রত্যর্পণ চেয়েছেন। এখন এই বিষয়টা আপনারা ভারত সরকারের কাছ থেকে, কারণ প্রত্যর্পণ করলে সেটা ভারত সরকারকে করতে হবে, আপনারা ভারত সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করেন? এবং আপনারা ভারত সরকারের এই যে পরিস্থিতি, আপনাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, এই যে একটা প্রতিকূল পরিস্থিতি, কারণ এতদিন এটা অধ্যাদেশ ছিল, এটা সকলে প্রত্যাশা করছিল যে নতুন সরকার এলে পরে সরকার এটাকে প্রত্যাহার করে নেবে, কিন্তু উল্টো পথে হাঁটলেন তারেক রহমান। আমার প্রথম প্রশ্ন, শেখ হাসিনার প্রত্যর্পণ, এই বিষয়ে আওয়ামী লীগ ভারত সরকারের কাছে কি প্রত্যাশা করে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ নিয়ে? দেখেন, আমি একটি কথা বলে রাখতে চাই। আসলে কথা বলতে গেলে অনেক পিছনের কথা আনতে হয়, আমি সে পিছনের কথা আনতে চাই না, সময় ক্ষেপণ করতে চাই না, কাল ক্ষেপণ করতে চাই না। আমি শুধু বলবো যে রায় দিয়েছে বাংলাদেশ, জীবন রক্ষা পেয়েছে ভারত এবং তার বলছে ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। সর্বকালীন ৭৫-এর তিনি আশ্রয় দিয়েছেন বঙ্গবন্ধু জাতির পিতা, ৭১-এ কোটি কোটি মানুষকে আশ্রয় দিয়েছেন, তথ্য দিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লড়াই করেছি। আমি বিশদ বর্ণনায় যাব না, লম্বা গল্পে আমি যাব না। আমি শুধু বলবো প্রত্যর্পণের কথা বলেছেন,
যদি এটি সত্যই হয়, প্রত্যার্পণ করবেন কিনা এটি সিদ্ধান্ত হলো ভারত সরকারের কাছে। তবে আমি বলবো যে এমন একজন দুঃসাহসী দেশপ্রেমিক নেত্রীকে নিয়ে আমরা আলাপ করছি, যিনি নিজেই কিন্তু গত মাসখানেক আগে বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাব। তোমরা আচ্ছা, নিজেও জানেন, আপনার এই দেওয়ালে আপনি প্রচার করেছেন। কাজে আমরা কিন্তু বাঙালি জাতি কিন্তু সেই দুঃসাহসিক নেত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছে। কাজে আপনি বলছেন যে 2026-এর আপনি বলছেন 2026-এর 31 ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন, স্বদেশে ফিরে যাবেন। সেটা তাকে আইনি পথে যেতে বাধ্য করা হোক, অথবা যদি তা নাও করা হয় তিনি স্বেচ্ছাতেই চলে যাবেন তার দেশে। এটাই আপনার বক্তব্য যে শেখ হাসিনা যাবেনই? শোনেন, আমি একটা উদাহরণ দেই। 1/11 সময় যখন মাইনুদ্দিন ফখরুদ্দিনের 1/11 সরকার উনি আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন, আপনি বোধহয় সেই কথা বলতে চাইছেন যে ওনাকে দেশে ফিরতে দেবে না বলেছেন। মামলা মোকদ্দমা করার জন্য উনি সেই এটি বাংলাদেশের মানুষ জানে। কিন্তু সেই শেখ হাসিনার মাথায় তো মৃত্যুদণ্ডের খাড়া ছিল না। আজকে তার মাথার উপরে মৃত্যুদণ্ডের খাড়া আছে। তিনি তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। তো এই পরিস্থিতিতে তিনি কি দেশে ফিরবেন? আপনি বলছেন যে এই রকম একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও তিনি 2026-এর মধ্যেই দেশে ফিরবেন? আমি আপনাকে এটুকুই বলবো, আমি বিশদ দিয়ে আমি যাব না। আমি শুধু এটুকুই বলবো, তার দূরদর্শিতার প্রতি আমাদের আত্মবিশ্বাস, আমাদের শ্রদ্ধা রয়েছে। তিনি যখন একটি কথা বলেছেন তখন আমরা কিন্তু এটাকে একটি বার্তা হিসাবে নিয়েছি। তার মানে শেখ হাসিনা এবং আপনারা প্রত্যেকেই এই মৃত্যুর ঝুঁকি বা নিপীড়ন নির্যাতনের ঝুঁকি সত্ত্বেও আপনারা দেশে ফিরতে চান, আপনারা আপনাদের রাজনৈতিক অধিকারকে পুনরুদ্ধার করতে চান। এটা আপনার বক্তব্য থেকে আমার মনে হলো যে এই সংকল্পের কথা আপনি বলতে চাইছেন, বা এরকম একটি অঙ্গীকারের কথা আপনি বলতে চাইছেন। শুধু বহু নেতা কর্মীদেরকে বেরিয়ে এসছে। ভয় পাই না, মৃত্যুকে আমরা ভয় পাই না। এই মৃত্যুর ভয়, ফাঁসির ভয় দেখিয়ে কোন এখন কি করবো? দুর্ভাগ্য আমি আর দীর্ঘায়িত করব না। ছোট্ট করে অন্য একটু বিষয় বলি যে শেখ হাসিনা দেশে ফিরবেন এইরকম সম্ভাবনার কারণেই কিনা জানি না, বাংলাদেশের তারেক রহমানের সরকার বঙ্গবন্ধু পরিবারের যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা, যে আইনি সুরক্ষা ছিল, সেটাও কিন্তু জাতীয় সংসদে গতকাল অর্থাৎ বুধবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার জন্য কিন্তু একজন পুলিশ কর্মীও তার নিরাপত্তার জন্য বরাদ্দ নাও থাকতে পারে যদি তিনি দেশে ফিরেন। তার কারণ সরকার তাকে নিরাপত্তা দিতে বাধ্য নয়। আমি বলছি যে পরিস্থিতিটা অত্যন্ত জটিল বলেই মনে হয়। আপনি বলছেন যে তারপরেও এই ঝুঁকি তিনি নেবেন এবং আপনারাও সকলেই প্রস্তুত হয়ে আছেন দেশে ফিরবেন বলে। হ্যাঁ, দেখেন, ফ্যাসিস্ট ইউনূসের নিরাপত্তার জন্য এসএসএফ কে 1 বছর
নিরাপত্তার জন্য নিয়োজিত করেছে। ঠিক। হলো যে যে এই দেশের স্বাধীনতার জন্য সেই পরিবারের নিরাপত্তা, অর্থাৎ যার পরিবারের নিরাপত্তা কেন আমি এবারে আলোচনাটা শেষ করব। আপনার বক্তব্য আমি শুনেছি, আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি। আমি আলোচনাটা শেষ করব। শিরিন শারমিন চৌধুরী, আমি আপনার কথা বুঝতে, হত্যাকাণ্ডকে নিরাপত্তাকে আইন করে নিরাপত্তা আইন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমি এবার একটু আলোচনাটা মানে সমাপ্ত করতে চাই। আমি অন্য একটি তৃতীয় প্রসঙ্গ শেষ করব। সেটি হচ্ছে শিরিন শারমিন চৌধুরী, যিনি বাংলাদেশের সাবেক দুবারের স্পিকার, প্রবাবলি 3 বার, মানে উনি 2013 সালে হয়েছিলেন প্রথম অন্তর্বর্তী সময়কালীন স্পিকার হন, তারপরে 2 বার আরো হয়েছেন। তো আমি জানতে চাইছি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন রাজনৈতিক মহলে নানানভাবে আলোচনা আছে যে হঠাৎ করে ইউনূস সরকার যাকে গ্রেপ্তার করেনি তাকে তারেক রহমান সরকার কেন গ্রেপ্তার করলো, এবং প্রায় মানে 20 মাস তিনি কোথায় ছিলেন, তিনি কি ব্যক্তিগত উদ্যোগে মানে আত্মগোপনে ছিলেন নাকি সরকারি ব্যবস্থাপনায় আত্মগোপনে ছিলেন, এটা নিয়েও নানান ধরনের আলোচনা আছে যে তিনি ক্যান্টনমেন্টে থেকে থাকতে পারেন। এবার তাকে গ্রেপ্তার দেখানো হলো। যেটা আলোচনায় এসছে যে একটা ক্লিন আওয়ামী লীগ, নিউ আওয়ামী লীগ উইথ মাইনাস শেখ হাসিনা বা মাইনাস জাহাঙ্গীর কবির নানক, মাইনাস আসাদুজ্জামান খান কামাল, মাইনাস ওবায়দুল কাদের, এইরকম একটা আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা হচ্ছে। এবং শিরিন শারমিন চৌধুরী এই ব্যাপারে সরকারের ঘুঁটি। আপনি খুব সংক্ষেপে এই বিষয়টাতে আপনারা কি মনে করছেন যদি বলেন। না, আমি মনে করি না শিরিন শারমিন চৌধুরীকে বিশ্বাস দিয়ে গুম করে রাখা হচ্ছিল, ভঙ্গ করে সাবেক স্পিকারের কিন্তু দুর্ভাগ্য হলো তাকে গুম করে রেখে, তাই 20 মাস 3 দিন গুম করে রেখে সেই শপথ অনুষ্ঠান তাকে দিয়ে করতে দেওয়া হয় নাই। কি দুর্ভাগ্য বাঙালি জাতির, যারা নির্বাচিত হলেন, যিনি নির্বাচন পরিচালনা করলেন, তাকে দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে শপথ গ্রহণ করানোর মধ্য দিয়ে প্রত্যেকটি নির্বাচিত এমপিকে অপমান অবদস্ত করেছে। অর্থাৎ ওই যার যে প্রত্যেক এমপির এলাকার ভোটারদেরকেও অপমান করা হয়েছে। আমি বলবো এই কথাটি যে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে একজন পরীক্ষিত মানুষ, মাননীয় নেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত কাণ্ডারি, মেধাবী, সৎ, আদর্শ এবং নির্ভীক ব্যক্তিত্ব, তাকে নিয়ে আদালতে যে হেনস্থা করা হয়েছে এটি দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আসলে দেশটি তো ধ্বংসের দ্বার প্রান্তে, শিক্ষিত মানুষ, মেধাবী মানুষের কদর নেই। কে কদর করবে? শিক্ষিত সেই কারণে শিক্ষিত মানুষ তার সম্মান পায় না। আর নতুবা যে মানুষটি তার মিস্টার নানক, শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের রাজনীতিতে ধারাবাহিকভাবে প্রতিহিংসা দেখতে পাচ্ছি, অর্থাৎ জমানা বদল হচ্ছে এবং প্রতিহিংসার নবরূপ দেখা যাচ্ছে। তো সেই ধারাবাহিকতা যদি চলমান থাকে তাহলে এটা ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ যদি আগামী দিনে বাংলাদেশে রাজনীতিতে ফিরতে পারে, ক্ষমতায় আসতে পারে, তাহলে তারা হয়তো প্রথম সিদ্ধান্ত কি দ্বিতীয় সিদ্ধান্ত নেবে বিএনপিকে নিষিদ্ধ করা। আমি আপনার কথা জানতে চাই, আপনারা কি এই পথেই এগোবেন নাকি আপনাদের আবার অন্য কোনো ভাবনা আছে? এটা হলো এই আইন পাস করার পদ্ধতি দেশের গণতন্ত্রের
কোটি টাকা করা হয়েছে, প্ররোচনা করা হয়েছে, এবং তারা একটি পথ অনুসরণ করেছে যেন অনেক ক্ষমতাসীন এবং আমরা কিন্তু তাদেরকে নিষিদ্ধ আমাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন এবং বাংলাদেশের মঙ্গল হোক। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, জয় বাংলা।